শান্তিরক্ষা মিশনে আরও সেনা কর্মকর্তা পাঠাবে সরকার। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় আনসারুল্লাহ নেতা গ্রেপ্তার। নারী ও শিশু নির্যাতন আইন পর্যালোচনায় 11 সদস্যের কমিটির প্রস্তাব। ইউরোপীয় নেতাদের রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা সিদ্ধান্ত মস্কোর। কোপা আমেরিকার জন্য দল ঘোষণা কলম্বিয়ার। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছে আমি ফৌজা দেওয়ান। এবারে বিস্তারিত। জাতিসংঘ সদর দপ্তর ও শান্তিরক্ষা মিশনগুলোর প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ থেকে আরও সেনা অফিসার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শান্তিরক্ষা মিশনগুলোর গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সেনা অফিসার নিয়োগের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। জাতিসংঘের অধীনে 10টি শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশের প্রায় 10,000 শান্তিরক্ষী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিরাপত্তা পরিষদের অধীনে পৃথিবীর যে কোনো স্থানে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত বাংলাদেশ। তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘ সদর দপ্তর ও বিভিন্ন শান্তিরক্ষা মিশনের উচ্চ পদে সেনা অফিসারদের নিযুক্তির প্রস্তাব আমরা পেয়েছি। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বাহিনীগুলো যে পেশাদারিত্ব আর নিষ্ঠা প্রদর্শন করেছে তা বজায় রাখতে শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শহীদ 6 শান্তিরক্ষীর পরিবার এবং 10 আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হয়। পরে কঙ্গো আর মালিতে অবস্থানরত শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনসারুল্লাহ বাংলা টিমের সিদ্ধান্তে আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা এবং আশুলিয়া ব্যাংক ডাকাতির ঘটনার অপারেশন কমান্ডার আটক সুমনকে হাজির করা হয়। এর আগে গত রাত 11টার দিকে রাজধানীর মধ্যবাড্ডা থেকে পুলিশ সুমনকে আটক করে। পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আটক সুমন আরও নানা ঘটনায় নিজের অপরাধের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তিনি বলেন, ব্যাংক ডাকাতির সময় সুমন রাইফেল হাতে নেতৃত্বে ছিল। সে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা। গত 21 এপ্রিল দুপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ঢুকে বোমা মেরে, গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তা রক্ষী সহ 3 জনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা লুট করে ডাকাতরা। তারা বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রতিরোধ করলে ডাকাতদের গুলি ও বোমায় আরও 4 জন নিহত হন। জনতার ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাতদের 2 জন মোটরসাইকেল থেকে পড়ে গেলে গণপিটুনিতে নিহত হন 1 জন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর হাসপাতালে মারা যান। ময়মনসিংহের ত্রিশাল থেকে জেএমবি নেতা সালাউদ্দিনকে যে তার সহযোগীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়, তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী সালাউদ্দিন বের হয়ে আসার পর তার সাথে তার নেতৃত্বের দ্বন্দ্ব বা মতানৈক্য নিয়ে এসে জেএমবি থেকে বেরিয়ে আসে এবং আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করে এবং সেই থেকে সে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে একটি অংশের নেতৃত্বের দাবি করছে আমাদের কাছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন পর্যালোচনা সহ ধর্ষণের শিকার নারীদের আইনে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে অনীহা এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি পর্যালোচনায় সাবেক বিচারপতি আওলাদ আলী নেতৃত্বে 11 সদস্যের বিশেষজ্ঞ কমিটি প্রস্তাব করেছেন 5টি মানবাধিকার সংগঠন। রোববার দুপুরে এ সংক্রান্ত রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন হাইকোর্টে এ 11 জনের নাম উত্থাপন করেন। আদালত এ কমিটির অনুমোদন দেন। পরে রিটকারীদের আইনজীবী সাংবাদিকদের জানান, এই কমিটি সরকারের সাথে সমন্বয় করে যৌন নিপীড়নের বিষয়টি খতিয়ে দেখবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, আর এজন্যই চাই মানসম্মত শিক্ষক। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে গণ সাক্ষরতা অভিযান ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আয়োজিত শিক্ষার অধিকার বিষয়ক সেমিনারে তিনি এ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় নাগরিক কৈলাস সত্যার্থী, অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন। 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয় উল্লেখ করে কৈলাস সত্যার্থী বলেন, বাংলাদেশ সহ এই অঞ্চলে কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়, কিন্তু তাদের শিক্ষা লাভের অধিকার আছে, তাই মেয়েদের বিয়ের বয়স কমানো ঠিক হবে না।
মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এর আরও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গালিব নামে আটক এ ব্যক্তি বাংলাদেশে একটি জিহাদ সংগঠন প্রতিষ্ঠা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বারিধারা থেকে প্রচুর জিহাদি বই সহ তাকে আটক করা হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করাই উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে সে। মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এর আদলে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে জুনুদ আল তাওহিদ ওয়াল খিলাফা নামে আরও একটি জঙ্গি সংগঠন। এই সংগঠনের সমন্বয়ক আব্দুল্লাহ আল গালিব। শনিবার রাতে তাকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয় জিহাদি কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার নানা নমুনা। আইএস এর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করত গালিব। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সহ সমন্বয়ক এবং হিজবুত তাহরিরের সাথেও সম্পৃক্ততা ছিল গালিবের। ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্যের ডিসি শেখ নাজমুল আলম বলেন, সম্প্রতি সে জুনুদ আত তাওহিদ ও আল খিলাফা নামে সশস্ত্র জিহাদ সংগঠন খুলে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। তার লক্ষ্য আইএস এর আদলে বাংলাদেশের খিলাফত প্রতিষ্ঠা করা। 10 থেকে 15 জন সদস্য সংগ্রহ করে সে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিল। ইন্টারনেটের মাধ্যমে আইএস এর কর্মী সংগ্রহ ও আগ্রহীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ দিত সে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে খিলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছিল গালিব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করাই এদের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়। বর্তমানে তাদের 20 থেকে 25 জন সদস্য রয়েছে। রাজধানীর কাঁঠালবাগানে নির্মাণাধীন এনবিএল টুইন টাওয়ার ভবনের জন্য খোঁড়া গর্তের চারপাশের বেশিরভাগ এলাকা ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য রোববার সকালেই খুলে দেওয়া হয়েছে পান্থপথ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গত 4 দিন ধরে বন্ধ থাকা এক পাশের রাস্তা। তবে এখনো অব্যাহত রয়েছে ভরাট কাজ। ঝুঁকিপূর্ণ হওয়ায় ধসের ঘটনার প্রথম দিনে বন্ধ করে দেওয়া হয়েছিল পান্থপথ ও সিআর দত্ত রোডের একাংশ। বিশেষ করে গর্তের উত্তর দিকে বেশ কয়েক দফা ধসের কারণে আশঙ্কা কাটছিল না ওই অংশ নিয়ে। রোববার সকাল নাগাদ ওই দিকের পুরো অংশ না হলেও বালু দিয়ে ভরাট করে ফেলা হয়েছে অনেকাংশ। আর এর উপর ভিত্তি করে সকাল 11:30টায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পান্থপথ থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কটি। তবে রাস্তা খুলে দেওয়া হলেও পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত চলবে ভরাটের কাজ। এরই মধ্যে ভরাট হয়ে গেছে নির্মাণাধীন ভবনের জন্য করা গর্তের অনেকাংশ। ঝুঁকিমুক্ত হওয়ায় আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে আশপাশের রাস্তাগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে নির্যাতনের ঘটনায় 3 বছরের সাজাপ্রাপ্ত খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনের আত্মসমর্পণের পর কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালত এই আদেশ দেন। আব্দুল কাদেরকে থানায় নিয়ে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টার অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে গত 17 মে 3 বছরের কারাদণ্ড দেন আদালত। 2011 সালের 16 জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে পুলিশ আব্দুল কাদেরকে মারধর করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়ার পর পুলিশ ক্ষিপ্ত হয়ে তাকে থানায় নিয়ে আরও নির্যাতন চালায়। সেখানে জোরপূর্বক স্বীকারোক্তি দিতে চলে আরেক দফা নির্যাতন। এদিকে 2012 সালের 23 জানুয়ারি এই ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও মামলার বিচার শুরু হয় ওই বছর 1 অক্টোবর। 3 বছর পর এই মামলার রায় ঘোষণা করেন আদালত। সংবাদের এ পর্যায়ে বাজেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই আহ্বান জানায় টিআইবি। পরে সংগঠনের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হিসেবে আত্মপরিচয় সংকটে ভুগছে। তারা সংসদে তাদের ভূমিকার মাধ্যমে এ সংকট কাটিয়ে উঠতে পারে। ডক্টর ইফতেখারুজ্জামান আরও বলেন, কালো টাকা বৈধ করার নিয়মটি বৈষম্যমূলক ও অনৈতিক। সেখান থেকে সরকার সরে এসে এবার অন্তত দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তবে টিআইবির জবাবে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয় সংসদে কার্যকর ভূমিকা রাখছেন তারা। ওরা আমাদেরকে বলেছে আপনারা জোরালো ভাবে আপনাদের ভূমিকাটা রাখবেন, এই আশা করেছে, কিন্তু আমাদের জিনিস নিয়ে ওরা কোনো সন্নিহান করেনি। যে কোনো মারণাস্ত্রের চেয়ে ক্ষতিকর তামাক ও মাদক জাতীয় দ্রব্য ছড়িয়ে দেশের তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এবছর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য খুলনা জেলা টাস্ক ফোর্স কমিটির সভাপতি ও খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল ও জাতীয় অধমপায়ী ফোরামের প্রতিষ্ঠাতা সিজিএম
কামালের হাতে সম্মাননা তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর নমুনা উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। 2016 সালের মার্চ থেকে দেশের সিগারেট, বিড়ি ও তামাকজাত দ্রব্যের মোড়কে এ ধরনের সচিত্র নমুনা বাধ্যতামূলক করা হচ্ছে। গত কয়েক বছরে সার্বিক শিক্ষা খাতের পরিসর বাড়লেও বাজেটে বরাদ্দ বাড়ছে না। 4 বছরে টাকার অঙ্কের বরাদ্দের পরিমাণ বাড়লেও মোট বাজেটের তুলনায় বরাদ্দের হার 12.4% থেকে নেমে এসেছে 11.6%। বিশেষজ্ঞদের মতে শিক্ষার প্রসারে বাজেটে তুলনামূলকভাবে বরাদ্দ না বাড়ালে এ খাতের উন্নয়ন ব্যাহত হবে। এদিকে শিক্ষা খাতে বরাদ্দ না বাড়ালে ধারাবাহিক উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গত কয়েক বছরে প্রাথমিক ও উচ্চশিক্ষা মিলিয়ে শিক্ষা খাতের পরিসর বেড়েছে। শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা বাড়ার পাশাপাশি বিনামূল্যে বই বিতরণ, 26,000 প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, পিইসি ও জেএসসি পরীক্ষা চালু সহ শিক্ষা খাতের প্রসার ঘটলেও বাজেটে বরাদ্দ বাড়েনি। মোট বাজেটের তুলনায় বরাদ্দের এ হার গত 4 বছরে 12.4% থেকে নেমে এসেছে 11.6%। এ অবস্থায় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দেয়া না হলে শিক্ষা খাতের ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে শিক্ষা খাতের উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের ব্যবস্থা রাখা উচিত বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। ইউনেস্কোর ঘোষণা অনুসারে একটি দেশের জাতীয় বাজেটের 20% এবং জিডিপির অন্তত 6% শিক্ষা খাতে বরাদ্দ থাকার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বললেন, এ খাতের চাহিদার সঙ্গে বাজেটের বরাদ্দ সঙ্গতিপূর্ণ নয়। নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। এ অর্থ দিয়ে সকল কিছু চালানো কঠিন। গত কয়েক বছরে সার্বিক শিক্ষা খাতের পরিসর বাড়লেও বাজেটে বরাদ্দ বাড়ছে না। 4 বছরে টাকার অঙ্কে বরাদ্দের পরিমাণ বাড়লেও মোট বাজেটের তুলনায় বরাদ্দের হার 12.4% থেকে নেমে এসেছে 11.6%। আমরা যে গতিতে আগাচ্ছি তাতে আমাদের সম্পদ বেশি থাকলে আমরা অনেক দূর আরো দ্রুত আগে যেতে পারতাম। দর্শক, এখন দেখবেন আমাদের বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ। নরসিংদী জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের নরসিংদী প্রতিনিধি হৃদয় খান জানিয়েছেন, পুলিশ সুপার আমেনা বেগম বলেন, সন্ত্রাসীরা নাম্বারবিহীন মোটরসাইকেল, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা ব্যবহার করে এ জেলায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নাম্বারবিহীন যানবাহনের কারণে অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগামী 3 জুন থেকে পুলিশের অভিযান পরিচালিত হবে। নাম্বারবিহীন কোনো যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোস্তাক আহমেদ, মডেল থানার ওসি KM আব্দুল কাশেম, ট্রাফিক ইন্সপেক্টর ও গণমাধ্যম কর্মীরা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে এখন দিশেহারা হয়ে গেছে। বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দিশেহারা হয়ে পড়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এটাই আমাদের আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। বিএনপি জামায়াত সবসময় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ব্যস্ত থাকে। এখন কোনো ইস্যু পাচ্ছে না আন্দোলনের, তাই দিশেহারা হয়ে পড়েছে। দেশের মানুষ দেখেছে এরা ক্ষমতায় এলে দেশের অর্থ লুটপাটের দৃশ্য। আমাদের কুমিল্লা প্রতিনিধি মিজানুর রহমান মিনু জানিয়েছেন, রেলমন্ত্রী শনিবার বিকেলে কুমিল্লার 14 গ্রাম উপজেলার উজিরপুর ও কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন শেষে প্রধান অতিথি রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক এমপি এসব কথা বলেছেন। জসিম উদ্দিন সর্দার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংসদ সদস্য একরামুল করিম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলর সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান, 14 গ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভুইয়া হাসান, 14 গ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারি। সম্প্রতি নবগঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার শাখার সমিতিতে সক্রিয় কর্মতৎপরতা তৃণমূল নেতৃবৃন্দের মতামতের প্রতিফলন না হওয়ায় সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন একাংশের নেতারা। আমাদের কাতার প্রতিনিধি এম এ সালাম জানিয়েছেন, সম্মেলনে বৃহত্তর সিলেটের কর্মতৎপর তৃণমূল নেতৃবৃন্দের কথা চিন্তা করে সংঘর্ষ, বিবাদ, হানাহানি থেকে মুক্ত রাখার অভিপ্রায়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা ও কাতারস্থ সিলেট বিভাগের বিশিষ্ট প্রবীণ ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে এর আশু সমাধানের দাবি জানিয়েছে প্রতিবাদকারীরা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শরীফুল হক সাজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন, প্রকৌশলী আব্দুল ওদুদ, এনাম, ফারুক, মালেক, ফয়েজ, শাহ আলম, রেজাউল করিম, নাজিম, শাহিন, মনসুর শাহেদ ও রাকিব প্রমুখ। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ আমরা হাত উঠাচ্ছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের 89 জন রাজনীতিক, সরকারি ও সামরিক কর্মকর্তার উপর রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞাকে মস্কোর অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে ইইউ। একই সঙ্গে রাশিয়ার কাছে এই নিষেধাজ্ঞার ব্যাখ্যা চেয়েছে সুইডেন। রাশিয়ার এই সিদ্ধান্ত ইউক্রেন সংকট সমাধানে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। এর মধ্যে সাড়ম্বরে শেষ করা হলো রাশিয়ার 4 দিনের আকাশ ও স্থল মহড়া। বাল্টিক সাগরীয় অঞ্চলে ন্যাটোর মহড়া শেষ হতে না হতেই রাশিয়ার আস্ট্রাখানে 4 দিন ব্যাপী বিশাল মহড়ার আয়োজন করে রুশ সামরিক বাহিনী। মহড়ায় সেনা ও বিমান বাহিনীর সাজোয়া যান সহ প্রদর্শন করা হয় অত্যাধুনিক মরণাস্ত্রের। সেনা সদস্যরা অংশ নেন নানা কসরতে। আগামী সেপ্টেম্বর সামরিক বাহিনীর যৌথ মহড়ার প্রস্তুতি হিসেবে আয়োজন করা হয় এই মহড়ার। এই মহড়ার চমক শেষ হতে না হতেই শনিবার নতুন চমক দিল মস্কো। ইউরোপীয় ইউনিয়নের 89 জন রাজনীতিক এবং সরকারি ও সামরিক কর্মকর্তার উপর রাশিয়ার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এদের মধ্যে ইইউ কাউন্সিলের মহাসচিব উই কর্সেপোসিয়াস এবং সাবেক ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের নামও রয়েছে। শনিবার এই কালো তালিকা ইইউর কাছে হস্তান্তর করে মস্কো। এক বিবৃতিতে ইইউর পক্ষ থেকে রাশিয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে। কালো তালিকাটি আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা না করেই তৈরি করা হয়েছে বলে দাবি ইইউ সদস্যদের। তবে কি কারণে 89 কূটনীতিকের রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে এই সিদ্ধান্ত ইউরোপের সঙ্গে রাশিয়ার টানাপোড়েন সৃষ্টির পাশাপাশি ইউক্রেন সংকট সমাধানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। শনিবার ইউক্রেন সফরে এসে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে এক পার্শ্ব বৈঠকে তিনি এই মন্তব্য করেন। গত সপ্তাহে জার্মান সংসদ সদস্য কার্ল জর্জ ওয়েলম্যানকে রাশিয়া ঢুকতে দেয়নি মস্কো। এর আগে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পর বহু রুশ কূটনীতিকের উপর বেশ কয়েক দফা ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেয় ইইউ। ভূমিকম্পের ভয়াবহতা কাটিয়ে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ধ্বংসপ্রায় নেপালের সাধারণ মানুষ। ঘরবাড়ি আর স্বজন হারানোর নিঃস্ব এসব মানুষ মানসিক ধাক্কার সামনে হয়ে উঠছেন কর্মব্যস্ত, যার প্রমাণ ভূমিকম্পের কারণে টানা 1 মাস বন্ধ থাকার পর আবারও খুলতে শুরু করেছে দেশটির বেশিরভাগ স্কুল। ছাত্রছাত্রীদের পদচারণায় আবারও যেন প্রাণ ফিরে পেতে শুরু করেছে নেপালের এসব স্কুলের আঙিনা। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে দেশটির বেশিরভাগ স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে আরও বেশ কয়েক দফা ভূমিকম্প আঘাত হানায় 1 মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয় নেপালের কয়েক হাজার স্কুল। অবশেষে রোববার খুলে দেওয়া হয়েছে সেসব স্কুল। ভূমিকম্পে বেশিরভাগ স্কুল ভবনই ক্ষতিগ্রস্ত হওয়ায় ছাত্রছাত্রীদের পাঠদান করা হচ্ছে খোলা আকাশের নিচে। তবে শিক্ষা কার্যক্রমকে স্বাভাবিক রাখতে ইউনিসেফের সহায়তায় বাঁশ এবং স্থানীয় কাঁচামাল দিয়ে তৈরি করা হয়েছে কিছু অস্থায়ী শিক্ষাকেন্দ্র। গত 25 এপ্রিল নেপালের ইতিহাসের ভয়াবহতম 7.8 মাত্রা ভূমিকম্পে প্রাণ হারান 8,500-এরও বেশি মানুষ। ভূমিকম্পে হাজার হাজার স্থাপনা এবং ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় দেশটির প্রায় 8,000 স্কুলের 25,000-এরও বেশি শ্রেণীকক্ষ। গত 17 মে স্কুলগুলো খুলে দেওয়ার কথা থাকলেও 12 মে আবারও 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে, ফলে পিছিয়ে যায় স্কুল খোলার তারিখও। ভূমধ্য সাগর থেকে আটক প্রায় 1000 অবৈধ অভিবাসীকে ইতালির সিসিলিতে নিয়ে যাওয়া হয়েছে। এরা সবাই উত্তর পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার এদের সিসিলিতে নিয়ে আসা হয়। অপারেশন সোলাস নামে ভূমধ্য সাগরে চলা ইউরোপীয় ইউনিয়নের নৌ অভিযানে গত 24 ঘন্টায় আরও অন্তত 4500 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়।
যুক্তরাজ্য, বেলজিয়াম, জার্মানি, ইতালি ও আয়ারল্যান্ডের নৌবাহিনী অংশগ্রহণে শুক্রবার থেকে শুরু হয় এ অভিযান। জাতিসংঘ মানবাধিকার সংস্থার তথ্য মতে এ বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 35,500 অবৈধ অভিবাসী এসে আশ্রয় নিয়েছে ইতালিতে। এদের মধ্যে বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছে অন্তত 1800 অভিবাসী। যুদ্ধ, দারিদ্র্য ও সন্ত্রাসবাদের কারণে উত্তর আফ্রিকার দেশগুলো থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা চালায় এরা। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। রাদামেল ফ্যালকাওকে অধিনায়ক করে কোপা আমেরিকার জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে কলম্বিয়া। ব্রাজিল বিশ্বকাপে যে দলটি খেলেছে সেই দলে তেমন কোনো পরিবর্তন আনেনি কোচ হোসে পেকারম্যান, যদিও ইনজুরির কারণে বেশ কজন ফুটবলারের দলে সুযোগ হয়নি। দলের নেতৃত্বে থাকবেন তারকা স্ট্রাইকার ফ্যালকাও। ডেভিড অসপিনার সঙ্গে গোলরক্ষক হিসেবে আছেন ভার্গাস ও ভানেল্লা। আর রক্ষণে বহুল আলোচিত কামিলো জুনিগার সঙ্গে আছেন জাপাতা, আরিয়াসরা। এছাড়া মাঠ সামলাবেন হামেস রদ্রিগেজ, কার্লোস সানচেজ, কোয়াজাদোরা। আর লস ক্যাফোতোরাসের আক্রমণ ভাগও বেশ শক্তিশালী। ফ্যালকাওয়ের সঙ্গে আছেন দারুণ ফর্মে থাকা কার্লোস বাক্কা, জ্যাকসন মার্টিজেনরা। এবারের কোপা আমেরিকায় সি গ্রুপে কলম্বিয়ার প্রতিপক্ষ ব্রাজিল, পেরু এবং ভেনেজুয়েলা। 14 জুন ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে 2001 সালের চ্যাম্পিয়নরা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং স্কুল পর্যায় থেকে নতুন ফুটবলার তুলে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। 7টি বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন স্কুলগুলোর অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই আসর থেকে বাছাইকৃত ফুটবলারদের পরবর্তীতে সব ধরনের সহায়তা দিবে বাফুফে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে তারা পেয়ে গেল নিজেদের ফুটবলীয় প্রতিভা দেখানোর সুযোগ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশের সাবেক তারকা ফুটবলারদের উপস্থিতি যোগ করেছে ভিন্ন মাত্রা, যা আরও রাঙিয়ে দেন ক্ষুদে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক ডিসপ্লে। এমন আয়োজনে হাজির হতে পেরে আনন্দে আত্মহারা ক্ষুদে ফুটবলাররা। এদিকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন সৈয়দ আরজুমন্দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের 1 নং পলিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় দু দলের দুর্দান্ত লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নরা 3-2 গোলে হারায় প্রথমবারের মতো খেলতে আসা সিলেটের স্কুলকে। আর এ আসরের সেরা ফুটবলারদের নিয়ে বাফুফে রয়েছে নানা পরিকল্পনা। শেষ পর্যন্ত বাফুফে মন্ত্রণালয়, বিদ্যালয়গুলো এবং অভিভাবকরা ফুটবলের প্রতি যদি এমন আন্তরিক হলে খুঁজবে দেশের ফুটবলে ফুটবল খরা। বাজে ফর্মের কারণে শেষ পর্যন্ত দল থেকে বাদই পড়লেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপাল। 40 বছর বয়সী এই ব্যাটসম্যানকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেও শেষ 10 ইনিংসে চন্দ্রপালের ব্যাট থেকে এসেছে মাত্র 162 রান। এই রান খরার জন্যই শেষ পর্যন্ত জায়গা হারাতে হলো ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে 11,867 রান করা চন্দ্রপালকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা দল থেকে আরও বাদ পড়েছেন ডেভন স্মিথ ও কার্লোস ব্রাথওয়েট। তাদের পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শেন ডাওরিচ ও রাজেন্দ্র চন্দ্রিকা। দলের অন্য সদস্যরা হলেন রামদিন, বিশু ব্ল্যাকউড, ক্রেগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শ্যানন গ্যাব্রিয়েল, জ্যাসন হোল্ডার, শাইহোপ পারমল, কেমার রোজ, মার্লন স্যামুয়েলস ও জেরম টেলর। বুধবার ডোমিনিকিয়ায় সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ক্যারিবীয়রা। নিজেকে সারা ফুটবল বিশ্বের প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন পঞ্চমবারের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি হওয়া সেপ ব্ল্যাটার। র্যানাপার সুইজারল্যান্ডের জুরিখে নির্বাচিত হবার পর ফিফা ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। পাশাপাশি সভাপতি নির্বাচনে ওয়েফার বিরোধিতা সম্পর্কে বলেন তিনি প্ল্যাটিনিকে ক্ষমা করে দিবেন, কিন্তু এ ঘটনাটি ভুলবেন না। সেপ ব্ল্যাটার বলেন, আমি বলতে চাই পুরো ব্যাপারটি আমি মাফ করে দিলাম, কিন্তু ভুলতে পারবো না। আসলে একজন লোকের কথায় কিছুই হবে না। যদিও বা আমি 133 ভোট পেয়েছি, কিন্তু আমি বলতে চাই আমি সবারই প্রেসিডেন্ট, এমনকি যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরও প্রেসিডেন্ট আমি। তাই এটা কোনো প্রভাব ফেলবে না আমার কাজে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শান্তিরক্ষা মিশনে আরও সেনা কর্মকর্তা পাঠাবে সরকার। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় আনসারুল্লাহ নেতা গ্রেপ্তার।
নারী ও শিশু নির্যাতন আইন পর্যালোচনায় 11 সদস্যের কমিটির প্রস্তাব। ইউরোপীয় নেতাদের রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা সিদ্ধান্ত মস্কোর। কোপা আমেরিকার জন্য দল ঘোষণা কলম্বিয়ার। দর্শক, এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।